সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কিন্তু হাতে আর খুব বেশি সময় নেই। যেটুকু সময় তোমরা হাতে পাচ্ছ ভালোভাবে প্র্যাকটিস করো। বিশেষ করে তোমরা ইংলিশটাকে বেশি বেশি প্র্যাকটিস করো, কেননা ইংলিশটা প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা অ্যান্সার করে আসা কঠিন হয়ে পড়বে। ঠিক আছে, তোমরা জানো ইংলিশের কোশ্চেন যদি লাইন তুলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। তো সেই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। পাশাপাশি আজকে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের ইংলিশের টোটাল যে বিষয় রয়েছে, যেমন ধরো টপিক যেগুলো রয়েছে, 4টে প্রোজ রয়েছে জানো, 4টে পোয়েম রয়েছে এবং একটা ড্রামা রয়েছে দ্য প্রপোজাল। ঠিক আছে, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমরা যে রাইটিং এর জন্য কোন কোন জিনিসগুলো ফলো করবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে আমি যে সমস্ত কথাগুলো তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এবং আমি আজকে যে সমস্ত প্রশ্নগুলোকে বলবো সেগুলো সমস্ত কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, তোমাদের জানো 6 নম্বরে কিন্তু বড় প্রশ্ন থাকে। প্রোজ থেকে 2টো, পোয়েম থেকে 2টো এবং প্রপোজাল থেকে একটা, অনেক কিন্তু নাম্বার এগুলো। ঠিক আছে, এই সমস্ত নাম্বারগুলো কিন্তু বাদ দিলে চলবে না। পাশাপাশি তোমাদের যে এমসিকিউ এবং এসএকিউ থাকে তোমরা জানো, তো তার জন্য যেটা করবে সেটা হচ্ছে তোমরা ভালোভাবে টেক্সট বইটার যে গল্পগুলো রয়েছে সেগুলোকে মানে সহকারে একবার পড়বে। কেন বলছি এটা, যদি মানে সহকারে তোমরা না পড়ে থাকো তাহলে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এমসিকিউ বা এসিকিউ থাকবে সেটা যে কোনো ধরনের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এমন না যে তুমি 10টা এমসিকিউ পড়ে গেলে বা 10টা এসিকিউ পড়ে গেলে সেখান থেকে আসবে, এটা কিন্তু এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে হবে না। ঠিক আছে, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তোমরা যদি বড় কোশ্চেন পড়ে যাও তাহলে হয়তো তুমি দ্য আইস হ্যাবিট থেকে কোশ্চেন কমন পেলে না, কিন্তু স্ট্রং রুটস থেকে হয়তো পেয়ে গেলে। ঠিক আছে, তারপরে প্রপোজাল থেকে ধরো একটা কোশ্চেন পড়ে গেলে সেটা ধরো কমন পেয়ে গেলে। তো বড় কোশ্চেনের ক্ষেত্রে এটা হয়, কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু পুরো গল্পটা পড়া দরকার আছে। ঠিক আছে, তো এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তো দেখো আজকে আমি ইংলিশের প্রথমে যেটা আলোচনা করব, তোমাদের দেখো প্রথমে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে দ্য আইস হ্যাবিট। তোমরা জানো, তো আইস হ্যাবিট গল্প থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করব এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু 100% আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে। দেখো ফার্স্ট প্রশ্ন আমি দিয়েছি যে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, যে হ্যাঁ এটাই সবথেকে ভালো সময়। ঠিক আছে, এটা তোমরা জানো গল্পতে আছে। ঠিক আছে, তো হু ইজ দ্য স্পিকার, এটার এই কথাটা কে বলেছিল? ঠিক আছে, স্পিকার কে ছিল, কথক কে ছিল যে বলেছিল ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, যে হ্যাঁ এটাই ভালো সময়। হোয়াই ডাজ দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, কেন ন্যারেটর বলেছিল বা ভাবতো যে অক্টোবর হচ্ছে বেস্ট টাইম? তোমরা জানো যে গল্পের মধ্যে যে দেহরাদুনের কথা রয়েছে, ঠিক আছে, মুসৌরি যাওয়ার কথা রয়েছে, সেখানে ওই যে গল্পের আর একটা যে কো প্যাসেঞ্জার ছিল লেখকের, ঠিক আছে, তার সঙ্গে কথোপকথন করার সময় কিন্তু এই কথাটা হয়েছিল। ঠিক আছে, যে অক্টোবরই হচ্ছে সব থেকে ভালো সময়। তো এই প্রশ্নটা ভালোভাবে কিন্তু তোমরা পড়বে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কি ধরনের ভুল লেখক করেছিল? ঠিক আছে, এটা মনে রাখবে, মিস্টেকটা কি ছিল। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, এটা কেন একটা মিস্টেক? তোমরা জানো মিস্টেকটা কি ছিল, যে লেখক জিজ্ঞেস করে ফেলবে যে বাইরেটা দেখতে কেমন। ঠিক আছে, সাধারণত যারা চোখে দেখতে পায় তারা তো এটা জিজ্ঞেস করবে না, কিন্তু লেখক ছিল অন্ধ গল্পের মধ্যে তোমরা জানো। তো সে কিন্তু ওই যে তার কো প্যাসেঞ্জার ছিল মহিলাটা, তাকে জিজ্ঞেস করে ফেলবে যে বাইরের দৃশ্যটা দেখতে কেমন। ঠিক আছে, তখন সেটা লেখক মনে করবে যে এই প্রশ্নটা জিজ্ঞেস করে সে ভুল করে ফেলেছে। তো এই জন্য বলছে হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, লেখকের কেন মনে হয়েছিল যে এটা মিস্টেক ছিল, একটা ভুল ছিল। হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউটস, তারপরে লেখকের যে সন্দেহটা সেটা কিভাবে দূর হলো। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে যে স্পিকার সেটা সে কি করলো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল খুবই আকর্ষণীয় একটি মহিলা। ঠিক আছে, হু ওয়াজ দ্য স্পিকার, এখানেও কথক কে, গল্পের এই কথাটা কে বলেছে। হোয়াট এলস ডিড দ্য পারসন সে, এরপরে আরো কি বলেছিল, পারসন কি বলেছিল এইটার কথা বলার পরে, এবং হোয়াট রিপ্লাই ডিড হি গেট, তারপরে সে কি উত্তর পেয়েছিল। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে এটা পড়বে। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি মানুষের কাছে যে আমি দেখতে সুন্দর এই কথাটা শুনতে শুনতে, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছি, এরকম বলেছিল। ঠিক আছে, যে কো প্যাসেঞ্জার ছিল মহিলাটা সে বলেছিল এটা। তো কোশ্চেন দিয়েছে কি দেখো, হু সেড দিস টু হোম এন্ড হোয়েন, কে কাকে বলেছিল, কখন বলেছিল। ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে। তারপরে হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, ঠিক আছে, তারপরে ওই পারসন কি রিপ্লাই দিয়েছিল, এটা কিন্তু ভালো করে পড়বে 4 নম্বর প্রশ্নটা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, ঠিক আছে, এখানে আমি ডট ডট দিয়েছি, এখানে যেহেতু বোর্ডের জায়গা নেই তার জন্য। তো এখানে দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, এটা রয়েছে জানো তোমরা, ব্রোক ইনটু মাই রিভারি, যে মানুষটা
কম্পার্টমেন্টে প্রবেশ করলো, সে আমার দিনের স্বপ্নটা ভেঙে দিল। জানো এটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু লাইন এই গল্প থেকে, আইস হ্যাবিট থেকে। তো হোয়াট রিভারি ইজ মেনশন হিয়ার, কোন স্বপ্নটাকে এখানে বলা হয়েছে, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য রিভারি, রিভারিটা কি ছিল, স্বপ্নটা কি ছিল, মানে কি সম্পর্কে ছিল। রিভারি অ্যাবাউট হবে এখানে করে, ঠিক আছে, একটু মিক্স হয়ে গেছে, ঠিক করে নেবে। হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, স্বপ্নটা কি সম্পর্কে ছিল। হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড, এবং এই স্বপ্নটা কিভাবে শেষ হয়েছিল। তোমরা জানো যে আইস হ্যাবিট গল্পে লেখকও ছিল অন্ধ এবং তার যে কো প্যাসেঞ্জার মহিলাটাও ছিল অন্ধ, কিন্তু দুজনেই, ঠিক আছে। লেখক কিন্তু অন্ধত্বকে তার মানে আড়াল করার চেষ্টা করবে মেয়েটার কাছ থেকে, কিন্তু মেয়েটা করবে না। কিন্তু তাদের যে কথোপকথনের মধ্যে লেখককে বুঝতে পারবে না যে মেয়েটা অন্ধ, শেষের বেলায় যে বুঝতে পারবে যে মেয়েটা অন্ধ। তার জন্য এখানে বলা হয়েছে কিন্তু যে তার দিনের স্বপ্নটা ভেঙে যাবে, ঠিক আছে। তো আইস হ্যাবিট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি বললাম একবার দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যে তোমরা 100% কিন্তু কমন পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো স্ট্রং রুটস থেকে কোন কোশ্চেনগুলো পড়বে, ঠিক আছে। স্ট্রং রুটস তোমাদের দ্বিতীয় নম্বর যে প্রোজটা রয়েছে বইয়ে। তো দেখো প্রথম প্রশ্ন যেটা পড়বে, আই নর্মালি এট উইথ মাই মাদার, ঠিক আছে, আমি আমার মায়ের সঙ্গে খেতাম, ঠিক আছে, খেতে বসতাম, এটা বলেছে। হু এট উইথ হিজ মাদার, এখানে কে তার মায়ের সঙ্গে খেতে বসতো। জানো এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস যে অটোবায়োগ্রাফি রয়েছে, উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তার শৈশব জীবনের কিছু কথা তুলে ধরা হয়েছে। তো এখানে বলেছে যে কোশ্চেনে কে তার মায়ের সঙ্গে খেতে বসতো, হোয়ার ডিড হি এট উইথ হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে কি কি খেত। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এটা ভালো করে পড়বে এই কোশ্চেনটা, ঠিক আছে। এরপরে দেখো হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার। আচ্ছা সরি, আগের কোশ্চেন আমি ভুল বলেছি। দেখো হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, সে কোথায় তার মায়ের সঙ্গে খেতে বসতো, ঠিক আছে। তোমরা জানো যে মেঝেতে খেতে বসতো। তারপরে দেখো হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে কি কি খেত, মানে কি কি খাবার খেত, ঠিক আছে। সেগুলো তোমরা মুখস্থ করবে, এগুলো কিন্তু এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে এলাকাটা ছিল সেটা প্রধানত মুসলিম এলাকা ছিল। হু ইজ দ্য স্পিকার, এখানে কথক কে, এই কথাটা কে বলেছিল। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, লেখক কিভাবে ওই লোকালিটিটাকে বা এরিয়াটাকে বর্ণনা করেছে, ঠিক আছে, সেটা লিখতে হবে। এবং হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এবং এই ঘটনার সাপেক্ষে, ঠিক আছে, বা এই কথাটার সাপেক্ষে তুমি কি ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা, ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হয় মানে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে, ঠিক আছে, যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল এই এলাকায়, সেটা কিন্তু তোমাকে এই লাইনের সাপেক্ষে লিখতে হবে। তোমরা জানো যে আব্দুল কালাম যেখানে বাস করতো সেখানে হিন্দু মুসলিম কিন্তু পাশাপাশি বাস করতো একই জায়গায়, ঠিক আছে। তো সেখানে কিন্তু একটা যে কমিউনাল হারমোনি সেটা তৈরি হয়েছিল, সেটা তোমাকে বর্ণনা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভালো করে কিন্তু এটা মুখস্থ করবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, অর্থাৎ তার যে উত্তরটা, মানে আব্দুল কালাম এখানে তার বাবার কথা বলছে, ঠিক আছে, তার বাবার যে কথাগুলো বলতো তার বাবা, সেই অ্যান্সার যেগুলো দিত সেটা লেখককে কি করতো, প্রচুর মানে এনার্জিতে এবং উৎসাহে ভরিয়ে দিত, ঠিক আছে। তো হু ইজ দ্য স্পিকার, এখানে কথক কে, তোমরা জানো এখানে আব্দুল কালাম এই কথাটা বলছে। এবং হুজ অ্যান্সার ইজ বিং রেফার টু হেয়ার, এখানে কার উত্তরের কথা বলা হচ্ছে, আব্দুল কালামের বাবার উত্তরের কথা বলা হচ্ছে। জানো হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, উত্তরগুলো কি ছিল, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কিন্তু পড়বে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট পিকচার অফ কালামস চাইল্ডহুড ইজ প্রেজেন্টেড ইন দ্য টেক্সট স্ট্রং রুটস, অর্থাৎ বলছে স্ট্রং রুটস গল্পে কালামের শৈশব জীবনের যে বর্ণনা পাওয়া যায় সেটা লিখতে বলছে। ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য টেক্সট, ঠিক আছে, টেক্সট থেকে রেফারেন্স সহকারে তোমাকে কিন্তু অ্যান্সারটা করতে হবে। তো এই যে লাস্ট প্রশ্নটা রয়েছে এটা যদি তুমি করো তাহলে কিন্তু পুরো গল্পটা প্রায় মানে তোমার একটা সাবস্টেন্স হিসাবে, ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে চলে আসবে, ঠিক আছে। মানে আব্দুল কালাম যেমন ধরো ওদের বাড়িঘর কেমন ছিল, কিভাবে খাবার খেত, তারা কি কি খাবার খেত, ঠিক আছে, আব্দুল কালামের বাবা কি কাজ করতো, যে বর্ণনা শৈশবে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা পড়লে আরো অনেকগুলো কোশ্চেনের উত্তর করতে পারবে। তো স্ট্রং রুটস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি বললাম এগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের যে 3 নম্বর প্রশ্ন রয়েছে, থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছি আমি এখানে, ইউ ওয়াট টু বি মাই সন, তোমাকে আমার পুত্র হওয়া উচিত ছিল বা আমার ছেলে হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিতাম। এই যে প্রশ্নটা রয়েছে এটা দেখো, হু স্পিক্স টু হোম অ্যান্ড হোয়েন, কে কাকে বলেছিল, কখন বলেছিল। তারপরে ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট সি ক্লেম টু টিচ, এই যে কথাটা বলেছিল, অর্থাৎ তোমরা জানো যে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কথাটা বলেছিল, ঠিক আছে। তো সে যে জিনিসটা ক্লেম করেছিল সেটা কি সে সত্যি সত্যি করতে পেরেছিল, মানে ওই ছেলেকে রাইট এবং রং এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছিল কিনা সেটা তোমাকে লিখতে হবে। গিভ রিজন ফর ইওর অ্যান্সার, তোমার উত্তরের সবকে যুক্তি দাও সেটা বলেছে, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ইউ উড নিড
সামবডি টু গো টু দ্য স্টোর, তোমার কি কাউকে প্রয়োজন যে স্টোরে বা দোকানে যাবে, ঠিক আছে। হু ইজ দ্য স্পিকার, এখানে কথক কে, এখানে করে তোমরা জানো যে রজার এই কথাগুলো বলেছিল, মানে এই যে গল্পের যে ছেলেটা ছিল, ঠিক আছে, সে কিন্তু এই কথাটা বলেছিল মিসেস জোনকে, ঠিক আছে। টু হোম ডিড দ্য স্পিকার সে দিস, কাকে কথাটা বলেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, ঠিক আছে, স্পিকার অর্থাৎ যে কথক সে কেন স্টোরে যেতে চেয়েছিল। হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, তারা রাত্রের খাবার হিসাবে কি খেয়েছিল, এই প্রশ্নটা তোমরা কিন্তু পড়ে রাখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ইট সাম মোর সন, আরো কিছুটা বেশি করে খাও, ঠিক আছে, আরো বেশি খাও তাই বলছে, পুত্র তুমি আরো বেশি খাও। হু ইজ দ্য স্পিকার, এখানে স্পিকার কে, এখানে তোমরা জানো মিসেস জোন কিন্তু রজার কি কথাটা বলছে যে আরো একটু বেশি করে খাবার খাও তাই বলছে, ঠিক আছে। হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন, এই গল্পের যে এই লাইনের সাপেক্ষে, ঠিক আছে, তুমি এই যে কথক তার ক্যারেক্টারের কি পরিচয় পাচ্ছ সেটা লিখতে হবে। এই যে প্রশ্নটা দিয়েছে হোয়াট পিকচার অফ দ্য স্পিকার ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন, এখানে তোমরা কোশ্চেনটাকে যদি এরকম দেয় যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিসেস লুয়েলা ওয়াশিংটন জোনস, তো আর এটা দুটোর কিন্তু অ্যান্সার সেম হবে, এটা কিন্তু মাথায় রাখবে, মানে মিসেস লুয়েলা ওয়াশিংটন জোনস এর ক্যারেক্টারটা তোমাকে লিখতে হবে, তো এই প্রশ্নটা কিন্তু পড়ে রাখবে। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড মিসেস জোনস রিফর্ম রজার, এই যে প্রশ্নটা রয়েছে যে মিসেস জোন কিভাবে রজারকে ট্রান্সফার করেছিল, ঠিক আছে, পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল, ঠিক আছে, একজন ভালো ছেলেতে পরিণত করেছিল। তো এই যে ঘটনাটা, এই প্রশ্নটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু এখানে পুরো গল্পের অনেক অংশ কিন্তু চলে আসবে, সেই লাইনগুলোকে ব্যবহার করে যদি কোশ্চেন একটু টাফ করে বা ঘুরিয়ে করে তাহলে কিন্তু তার অ্যান্সারগুলো তোমরা করতে পারবে এই কোশ্চেনটা পড়লে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ম্যাম, থেকে এই সমস্ত প্রশ্নগুলো বললাম দেখে নাও একবার, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে পড়বে, তাহলে এর মধ্যে কিন্তু 100% তোমরা কমন পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা 3 কোশ্চেন, তোমাদের যে শেষ প্রোজ রয়েছে অর্থাৎ চতুর্থ প্রোজ যেটা রয়েছে 3 কোশ্চেন, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে দেখে নাও ভালো করে, ঠিক আছে। প্রথম যে প্রশ্নটা দিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। দেখো, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কিন্তু কোনো প্রশ্নের সঙ্গেই মানে কোনো প্রশ্নের উত্তরের সঙ্গে সম্মতি জানালো না, ঠিক আছে, মানে কোনো প্রশ্নের উত্তর তার পছন্দ হলো না। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স, কোশ্চেনগুলো কি ছিল। টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার, যেগুলো জার আলাদা আলাদা উত্তর পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, হোম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট when he was not satisfied, যখন এই প্রশ্নের উত্তরগুলোতে সে সন্তুষ্ট ছিল না, নট স্যাটিসফাইড ছিল যখন, ঠিক আছে, তখন বলছে যে সে কার সঙ্গে দেখা করতে চেয়েছিল। হোম ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, কার সঙ্গে কনসাল্ট করতে চেয়েছিল, দেখা করতে চেয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো, হোয়ার ডিড দ্য পারসন লিভ, ওই যে পারসন যার সঙ্গে যার দেখা করতে চেয়েছিল সে কোথায় বাস করতো, হোম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট। আচ্ছা, এবং হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, এবং ও কিসের জন্য বিখ্যাত ছিল, যার সঙ্গে যার দেখা করতে চেয়েছিল সে কিসের জন্য বিখ্যাত ছিল। এখানে করে জানো হারমিটের কথা বলা হচ্ছে, যে সন্ন্যাসী বা সাধু জঙ্গলের মধ্যে বাস করতো তার কথা বলা হচ্ছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, যে ক্ষত মানুষ ছিল একজন, তোমরা জানো গল্পের মধ্যে যে যারকে মারতে আসবে যে বিয়ার্ডেড ম্যান ছিল, দাড়িওয়ালা মানুষ ছিল, হ্যাঁ, তো সেই ক্ষত মানুষটাকে কিভাবে সুস্থ করা হয়েছিল, কিভাবে নার্স করা হয়েছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখো, হোয়াই ডিড হি অ্যাস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন সে জারের কাছে ক্ষমা চাইলো, মানে যে যখন সুস্থ হয়ে গেল উন্ডেড ম্যান তখন কেন সে জারের কাছে ক্ষমা চাইলো। তোমরা জানো যে জার তার ভাইকে মেরেছিল এবং সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল, ঠিক আছে, তাই সে প্রতিশোধ নিতে গেছিল, কিন্তু প্রতিশোধের বদলে কিন্তু জার তার জীবন বাঁচিয়েছিল, তার জন্য যখন সে জানতে পারলো তখন কিন্তু সে ফরগিভনেস অর্থাৎ তার কাছে ক্ষমা চাইলো। হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, যার যখন ওই যে তার এনিমিকে তার শত্রুকে বন্ধু হিসাবে পেয়ে গেল তখন সে কি করেছিল, ঠিক আছে। তোমরা জানো যে তাকে তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার জন্য তার যে নিজের যে ফিজিশিয়ান ছিল, ঠিক আছে, ডাক্তার ছিল, তাকে তার সেবার জন্য পাঠাবে সেটা বলেছিল। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট অ্যান্সার ডিড দ্য হারমিট গিভ টু দ্য জার্স কোশ্চেন, আচ্ছা, যে জারের যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো, ঠিক আছে, হারমিট কিভাবে দিয়েছিল, কি কি উত্তর দিয়েছিল, ঠিক আছে, মানে জারের সমস্ত প্রশ্নের উত্তর হারমিট কিভাবে দিয়েছিল সেটা, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, মনে রাখবে 3 নম্বর প্রশ্নটা। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, ওই যে দাড়িওয়ালা মানুষটি ছিল সে কেন জারের শত্রু হয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি অ্যাস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল এবং হোয়াট ডিড হি প্রমিস হিম, এবং সে কি প্রমিস করেছিল, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা পড়বে। তো
তো 3 কোশ্চেন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম আরেকবার দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু 100% এগুলো তোমরা পরীক্ষায় করে আসতে পারবে, ঠিক আছে। তো এইগুলো ছিল তোমাদের শুধুমাত্র প্রোজ থেকে কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকটা থেকে আমি 3টে বা 4টে হাইস্ট প্রশ্ন দিয়েছি, তোমরা জানো অনেক প্রশ্ন না, একটা পুরো সিলেবাসের মধ্যে গুটি কয়েক প্রশ্ন আমি দিলাম, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, পাশাপাশি টেক্সট বইটাকে ভালো করে পড়বে। তো এরপরে যে তোমাদের প্রোজ রয়েছে, ঠিক আছে, সরি পোয়েম রয়েছে, যেগুলো কবিতা রয়েছে, সেগুলো থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। দেখো, আচ্ছা, এরপরে তোমাদের যে কবিতা রয়েছে তোমরা জানো, ঠিক আছে, তোমাদের কিন্তু 4টে কবিতা রয়েছে। দেখো, অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এবং দ্য পোয়েট্রি অফ আর্ট। তো এই যে 4টে কবিতা রয়েছে, এখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতা থেকে আলাদা আলাদা করে প্রশ্ন না পড়ে, ঠিক আছে, প্রত্যেকটা কবিতার একটা করে সাবস্টেন্স তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি যে অন কিলিং এ ট্রি, এটার ধরো সাবস্টেন্স যেটা রয়েছে, সাবস্টেন্স অর্থাৎ পুরো কবিতার যে মূল বিষয়বস্তু, তোমরা জানো যে তোমাদের যে ইংলিশের সহায়িকা বই রয়েছে সেখানে দেখবে বিষয়বস্তু বা সাবস্টেন্স বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো সেই সাবস্টেন্সটা তোমরা কি করবে, মুখস্থ করবে, ঠিক আছে। এই সাবস্টেন্স মুখস্থ করলে কি হবে, তোমাদের লাইন তুলেও যদি কোশ্চেন দেয়, ঠিক আছে, তো লাইন তুলে কোশ্চেন দেওয়ার পরে কোটেশনের পরে দেখবে একটা প্রশ্ন দিবে যে এই লাইনের সাপেক্ষে লেখক কি বলতে চেয়েছে, ঠিক আছে। বা ধরো আমি তোমাদেরকে বললাম অন কিলিং এ ট্রি, এটা থেকে যদি একটা তোমাদের কোশ্চেন দিই, ধরো এন্ড দেন ইট ইজ ডান, ঠিক আছে। এই যে কোশ্চেন আমি বললাম যে এটা কমপ্লিট হলো বা সমাপ্ত হলো এরপরে, বা এইভাবে জিনিসটা কমপ্লিট হলো। তোমরা জানো যে অন কিলিং এ ট্রি একটা গাছকে কিভাবে মারতে হয় সেটা গিভ ব্যাটেল তার কবিতাতে দেখিয়েছে, ঠিক আছে। তো একটা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, ঠিক আছে, পুষ্টি সংগ্রহ করে পৃথিবীর যে উপরের ক্রাস্ট রয়েছে সেখান থেকে, ঠিক আছে, ভূত্বক থেকে, তারপরে কিন্তু গাছটাকে আস্তে আস্তে বিভিন্ন রকম বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু গাছটাকে কাটতে হয়, শুকাতে হয়, এইভাবে গাছটা মারা যায়। তো এই যে কোশ্চেনটা দিয়েছে, ধরো বললো যে হাউ ইজ ইট ডান, ঠিক আছে, এটা কিভাবে সম্পূর্ণ হলো, এই যে কোশ্চেনটা দিলো, ঠিক আছে, এই যে কোশ্চেনটা এইটার সাপেক্ষে করলো, তো এটা কি হবে, তোমার অন কিলিং এ ট্রি পুরো সাবস্টেন্সটাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এই জন্য বলছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এবং দ্য পোয়েট্রি অফ আর্ট, প্রত্যেকটা থেকে একটা করে সাবস্টেন্স তোমরা পড়ে রাখবে। 100% দেবে, ওর মধ্যে তোমরা কমন পাবেই একটা কোশ্চেন, কিন্তু ওখান থেকে তোমাদের দুটো করতে হয়, 4টে প্রশ্ন থাকে তোমরা জানো, তো দুটো এখান থেকে অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে, অনায়াসে। তুমি লাস্ট কয়েক বছরের যদি প্রশ্ন দেখো তাহলে দেখবে এমন ধরনের প্রশ্ন যে ডাইরেক্ট 6 নম্বর বা 4+2 বা 5+1 এইভাবে যদি আসে, হাইস্ট আসতে পারে যে এই লাইনটা, ঠিক আছে, কোথা থেকে নেওয়া হয়েছে, এটা আসতে পারে লেখকের নাম, মানে কবির নাম, কবিতার যে কবি সে তার নাম, এইভাবে দিতে পারে। বাকি কিন্তু মেন যে বিষয়বস্তুটা সেটা কিন্তু সাবস্টেন্স থেকে তোমার লেখা যাবে, ঠিক আছে। তো পোয়েম থেকে যদি তোমরা আলাদা করে প্রশ্ন চাও যে না আমি আলাদা করে ভেঙে ভেঙে প্রশ্ন পড়বো, তাহলে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না। কিন্তু তোমরা 100% তোমাদেরকে বলছি সাবস্টেন্স পড়ে রাখলে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার কিন্তু করে আসতে পারবে, ঠিক আছে। এটা মাথায় রেখে প্রত্যেকটা কবিতা থেকে একটা করে সাবস্টেন্স পড়বে, ঠিক আছে। এবার ধরো কোশ্চেন থেকে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সাবস্টেন্স থেকে লেখা যায়। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা কথা বলবো যে তোমাদের যে আরেকটা নাটক রয়েছে তোমরা জানো, দ্য প্রপোজাল, ঠিক আছে, প্রপোজাল। আমি প্রপোজালের একটা এমসিকিউ ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি। তো প্রপোজাল থেকে তোমরা কি পড়বে, দেখো এবার 2023 সালে এসেছিল নাতালিয়ার ক্যারেক্টার, ঠিক আছে, নাতালিয়া 2023 সালে এসেছিল এটা। তো মনে রাখবে যে এটা বাদে বাকি দুটো ক্যারেক্টার কি রয়েছে, একটা রয়েছে লোমভ আর একটা হচ্ছে চুবুকভ। তো এই দুজনের ক্যারেক্টারটা তোমরা ভালো করে মুখস্থ করবে, দেখবে একটা কোশ্চেন কমপ্লিট 100% কমন পাবেই, ঠিক আছে। কেননা প্রত্যেক বছর দেখবে একটা করে ক্যারেক্টার সামনে থাকে, তো এই বছর লোমভ এবং চুবুকভ এই দুটো ক্যারেক্টার ভালো করে পড়লে কিন্তু কমন পাবে। আমার মতে লোমভের ক্যারেক্টারটা কিন্তু এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এটা ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত টপিকের উপরে সাজেশন। তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু এর দ্বিতীয় পার্ট বের করবো, যেখানে কবিতা এবং প্রপোজাল এটাকে একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। যেহেতু ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি এটা শর্টকাটে বললাম। তোমরা এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে ভালোভাবে পড়াশোনা করো। তো যে সমস্ত প্রশ্নগুলো আমি বললাম সেগুলো ভালোভাবে তোমরা পড়ো, ঠিক আছে। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারো, ঠিক আছে। আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে। ভিডিওটিতে একটি লাইক করবে। তো যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।